আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। 2024 সালের 16ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিবিরের কর্মী আবু সাইদকে আন্দোলনের অংশ হিসেবে মেটিকুলাসলি ডিজাইন যে ষড়যন্ত্র তার অংশ হিসেবে হত্যা করা হয়। আবু সাইদকে হত্যা করে সেই হত্যার দায় আবার সেই সময়ের শেখ হাসিনার সরকারের উপরে চাপানো হয়। কি শিল্পিত একটি ষড়যন্ত্র! জঙ্গি অভ্যুত্থান এবং শিবিরের একজন নিবেদিত সদস্য এই আবু সাইদ দলের জন্য যে নিজেকে উৎসর্গ করেছে। তো আজকে সেই 16ই জুলাই, এবং যেহেতু ষড়যন্ত্রগুলো ক্রমশ উন্মোচিত হচ্ছে, আবু সাইদের বুকে রাবার বুলেটের গুলি লেগেছিল এবং তখন চারিপাশে ক্যামেরাগুলো এমন ভাবে পজিশন করা ছিল যে একেবারে এমন ভাবে যে গুলি করছে সবকিছু কিন্তু পজিশন। কিন্তু আবু সাইদকে যখন নিয়ে যাওয়া হলো সেই রাস্তা থেকে, তারপরে প্রায় 4 ঘন্টা আবু সাইদের কোনো খোঁজ আমরা পাইনি। 4 ঘন্টা পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে সেখানে সেখানে সে মৃত ঘোষিত হয়েছে। এবং তার বুকে রাবার বুলেট লেগেছে, কিন্তু তার মাথার পেছনে একটা আঘাত ছিল এবং সেই আঘাতের থেকে রক্তপাত, এবং সেই রক্তপাতে সে মারা গেছে। কারা তার মাথায় এভাবে আঘাত করলো? কেন তাকে রাজপথ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হলো না? কেন তাকে 4 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হলো? এবং পোস্টমর্টেম রিপোর্ট যেটি পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে, সে প্রকৃত পোস্টমর্টেম রিপোর্ট বিশ্লেষণ করলেই এটি পাওয়া যায়। অথচ এমনভাবে প্ল্যান্ড ওয়েতে এই মৃত্যুটাকে সেই সময় ছড়িয়ে দেওয়া যাচ্ছিল এই সংবাদটা, এবং তখন স্কেচ আঁকা হলো, সেই স্কেচটা আঁকা হলো আবার এই পশ্চিমবঙ্গ থেকে। মানে একটা দারুণ প্ল্যান। এবং তখন মানুষ বিশ্বাস করলো, দেশব্যাপী একটা ক্ষোভ যে তাকে হত্যা করা হলো। কিন্তু তাকে তো হত্যা করা হয়েছে এই আন্দোলনের স্বার্থে, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই। তাকে দলীয় সিদ্ধান্তে তার সহযোদ্ধা জঙ্গিরাই হত্যা করেছে। তো আজকে সেই 16ই জুলাই আরেকটি কারণে 16ই জুলাই উল্লেখযোগ্য, সেটি হলো গত বছরের 16ই জুলাই গোপালগঞ্জে একটি গণহত্যা চালানো হয়েছে। এই জন্য এটিকে আজকে বলা হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এনসিপি গোপালগঞ্জে একটি সমাবেশ করতে গিয়েছিল এবং তার আগে তারা অনেক আজে বাজে কথা বলেছে। এমনকি তারা টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ গুড়িয়ে দেবার কথাও কিন্তু বলেছিল। কিন্তু বাস্তবে কি হলো? বাস্তবে তারা সমাবেশ করতেও পারেনি। জনগণের ধাওয়ায় জীবন নিয়ে পালিয়েছে এবং পরবর্তীতে এই পুলিশ সেনাবাহিনী এদের প্রোটেকশন দিয়েছে, এপিসিতে করে তারা পালিয়েছে। এবং এটার প্রতিশোধ হিসেবে গোপালগঞ্জের ঘরে ঘরে তারা গিয়েছে, তছনছ করেছে, গুলি করেছে, এবং অফিসিয়ালি বলছে যে 6 জন মারা গেছে। কিন্তু আনঅফিসিয়ালি এই মৃত্যুর সংখ্যা এক্স্যাক্টলি কত সেটা আর জানা যায়নি। কিন্তু অনেকেই গোপালগঞ্জে কিন্তু গুম হয়ে আছে। এবং সেই হত্যাকাণ্ড, এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল সেই সময়ের যশোরের জিওসি মেজর জেনারেল এমদাদ, ইফ আই এম নট রং। এবং সেটি ঢাকার থেকে মনিটর করেছিল সেই সময়ের উপদেষ্টা এই আসিফ ভুঁইয়া এবং আসিফ নজরুল, সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এরা সবাই মিলে ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং তাদের নির্দেশে, এবং যশোর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে, এবং শোনা যায় যে সেনাপ্রধানও এর সাথে জড়িত ছিল। তো আরেকটি কারণে
যেটি উল্লেখযোগ্য সেটি হলো আজকে আমার জন্মদিন। আমি কলকাতায় আছি। কলকাতায় আমি এত ব্যস্ত এবং এইখানে রেকর্ডিং এর কোনো তেমন ব্যবস্থা নেই। আলোর স্বল্পতা মানে খুবই আমার জন্য আমি গত 3 দিন রেকর্ড করতে পারিনি। আমি রিয়েলি সরি। আমাকে এত দর্শক নক করেছে। আমি জানতাম না যে এতটা ভালোবাসায় আমি বাস করি এবং এতটা অধীর প্রতীক্ষা আপনারা করেন। যাই হোক, 3টি কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই কদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামের একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তারা বাংলাদেশের বর্তমান গণতন্ত্রের যে বিপন্ন অবস্থা সেটি নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে এবং এই সেমিনারে অনেক বিদগ্ধ আলোচক উপস্থিত ছিলেন। তারা কথা বলেছেন। সেখানে কথা বলেছেন আমাদের সজীব ওয়াজেদ জয়, যিনি বঙ্গবন্ধুর নাতি এবং শেখ হাসিনার পুত্র। সেখানে সজীব ওয়াজেদ জয় তিনি জানতে চেয়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে 24 সালে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান নিয়ে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে তারা বলেছে যে এই সময়ে জুলাই আগস্টের একটা ডিউরেশনে প্রায় 1400 লোককে হত্যা করা হয়েছে। এখন সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ করেছে যে এই 1400 জন যে হত্যা করা হয়েছে তাহলে তাদের তালিকা দেওয়া হোক। তার আগে বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মানবাধিকার কমিশনে চিঠি লিখেছেন, তার পক্ষে একটি ল ফর্ম চিঠি পাঠিয়েছে যে এই যে আপনারা কথায় কথায় 1400 বলেন, সেই 1400 শহীদের যাদের হত্যা করা হয়েছে আপনাদের ভাষায়, হ্যাঁ, তাদের তালিকা দেন। তো এখন তালিকা দিতে পারছে না এবং ইতিমধ্যে আমরা জানি যে তথাকথিত শহীদের অনেকেই ফিরে এসেছে। আবার ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হাসপাতালে মারা গেছে, এরাও নাকি শহীদ, জুলাই শহীদ। এখন এই যে শেখ হাসিনার পক্ষ থেকে, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন সময়ে কিন্তু এই 1400 তালিকা চাওয়া হচ্ছে। এখন এইটা নিয়ে জাতিসংঘের ভেতরে কিন্তু একটা ব্যাপক আলোচনা হচ্ছে যে এই 1400 তালিকা তাহলে দেওয়া উচিত এবং এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে চিফ কমিশনার ভলকার তার্কের উপরে প্রেশার করা হচ্ছে। বলা হচ্ছে তুমি তোমার টিম রিপোর্ট দিয়েছে, why don't you give us the list? এখন বাংলাদেশের দুই বিখ্যাত সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান এবং মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লিস্ট বানানোর এবং তারা সারা বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছে তাদের সাংবাদিকরা যে এই জুলাই আগস্টের যে শহীদ, সেই শহীদের ট্রেস করতেছে তারা, কে কে কোথায়। 1400 বানাইতে হবে। এদিকে আমাদের যে আইসিটির চিফ প্রসিকিউটর, তিনি আবার এই লাশ কোথায় আছে এটার জন্য তিনি রায়ের বাজারে কবরস্থানে গিয়েছেন জুলাই শহীদদের কবর দেখতে এবং সেখানে গিয়ে দেখেন যে পুরা গোরস্থান পানির নিচে। প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায়, আপনারা জানেন। তো পানি সরানো হয়েছে সেচ টেচ দিয়ে। তো তারপর দেখেন কবরগুলো ভেঙে গেছে এবং খুবই দুঃখজনক যে কবরের ভেতরে কোনো লাশের কোনো চিহ্ন নাই। ধরেন একটা লাশ, সেটা তো 2 বছরে ডিকম্পোজড হয়ে গেছে, কিন্তু সেখানে হাড় গোড় তো কিছু থাকবে, কিচ্ছু নাই। তাহলে এই কবরের ভেতরে যে লাশ ছিল সেই লাশগুলো গেল কোথায়? সেই লাশ ভেসে গেছে, নদীতে ভেসে গেছে না কি? এখন এই লাশ কোথায় গেল এটা নিয়ে ব্যাখ্যা আমরা পাচ্ছি না। একটা কি বিব্রতকর অবস্থা বলেন। এমনি জুলাই শহীদ নিয়ে এমন মস্করা করা হয়, তারপরে এখন আবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার গণভবনে গণকবর বানানো হয়েছিল, সেগুলো অতিবৃষ্টিতে ভেঙে পড়ছে।
এখন তড়িঘড়ি করে সেইগুলো আবার কনস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। তার মানে একদিকে জুলাইয়ের 1400 এই নাম্বারটা ভুয়া, ইট হ্যাজ বিন প্রুভেন সেভারাল টাইমস। ইভেন যে এই যে প্রথম আলো বলেন যা বলেন, এরাও সেই সময় যে নিউজ পাবলিশ করেছে তাতে সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে 30-40 জন হয়তো নিহত হয়েছে। বাকিগুলো কারা হত্যা করেছে, আদৌ সেটা 1400 হয় কিনা নাকি 200-300, এটা নিয়ে কিন্তু শুরু থেকেই বিতর্ক ছিল, এবং এই বিতর্কগুলো আজকাল অনেক বাড়ছে। তো জুলাই মাস, আজকে 16ই জুলাই, 24 সালের 16ই জুলাই জঙ্গি আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই টার্নিং পয়েন্ট নিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুরাটাই মেটিকুলাসলি ডিজাইনড একটা অংশ, এবং এখন কবরের লাশ পাওয়া যাচ্ছে না। তাহলে লাশগুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তর জানতে পেতে চাই। আমি আর 3 দিন পরে অস্ট্রেলিয়ায় ফিরবো। আমি আশা করি তারপর থেকে আপনাদের সাথে আমার নিয়মিত কথা হবে। আমার জন্য দোয়া করবেন। হাদি তো অনন্তকাল এই বাংলাদেশে যে আমাদের মৌলবাদ শ্রেণীর এই নারীগুলো আছে, এরা কিন্তু দেখবেন একেবারে এমন লাইন করে ফেলতো শুধু হাদির সাথে যৌন মিলন করার জন্য। এই লাইন পৃথিবীকে আপনার এই যে পৃথিবী যে 24,000 কিলোমিটার বা মাইল যে আপনার যে সার্কামফারেন্স আছে বৃত্ত, এইটা 500-600 বৃত্ত হতো শুধু বাংলাদেশি নারীগুলার লাইন, যে হাদি একা থাকবে, সে যৌন মিলন করবে, আর এই নারীগুলো একে 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 সবাই আসে হাদির সাথে যৌন মিলন করবে। চিন্তা করতে পারেন একটা জঙ্গি, কুৎসিততম, চেহারাও কুৎসিত। হ্যাঁ, চেহারা কুৎসিত কথাটা বললে আপনার আমাদের সবাই অপমান বোধ করি। আসলে চেহারা তো কুৎসিতই, কুৎসিত চেহারা অবশ্য বেশি দিন থাকে না। একটু ব্যাখ্যা না করলে আবার আমাকে সেক্সিস্ট বলে গালি দেওয়ার সুযোগ আছে। সে ব্যাখ্যাটা হলো কি, সুশ্রীর চেহারাটা কাজে লাগে সব সময়, কিন্তু সেটা কতক্ষণ কাজে লাগে? সেটা কাজে লাগে হয়তো 5 মিনিট, একদিন। আর মানুষের যে আসল সৌন্দর্য সেটা তো ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে ফুটে ওঠে। সেইটা ফুটে উঠতে হয়তো 10 দিন লাগে। আসলে যে কোনো মানুষের সাথে 10 দিন মেশার পর সুশ্রী কুশ্রী একই হয়ে যায়, তখন তার ব্যক্তিত্বটা আপনার যেটা, সেটাই তার সৌন্দর্য। কিন্তু এই হাদি দেখেন দুদিক থেকে সে চরমতম কুৎসিত। ব্যক্তিত্বের দিক থেকে কুৎসিত, জিঘাংসার দিক থেকে কুৎসিত, তার যে ধ্বংসকারী যে মানসিকতা এবং ধর্ষকামী মানসিকতা, সেই দিক থেকে সে কুৎসিত, চেহারাতেও কুৎসিত, দাড়িতেও কুৎসিত। কিন্তু দেখেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের একটা সমাজের নারী শ্রেণী এই হাদি নামক জঙ্গিটির প্রতি কি পরিমাণ আকর্ষণ বোধ করে। কেন আকর্ষণটা বোধ করে? কারণ হাদি একজন অত্যন্ত নিম্ন শ্রেণীর কিংবা অত্যন্ত উচ্চ শ্রেণীর জঙ্গি। যে এই যে জঙ্গিদের প্রতি আমাদের সমাজের প্রেম, এইটা পাকিস্তানের আছে 80%, আমাদের কিন্তু অলমোস্ট 100% মানুষেরই এই প্রেমটা আছে। আমরা যারা সচেতন আমাদের মধ্যে প্রেমটা সুপ্ত, আর যারা জঙ্গি শ্রেণী তাদের মধ্যে কিন্তু প্রেমটা জাগ্রত। পার্থক্যটা বুঝতে হবে। তাহলে এই সমাজ থেকে আমরা তো আওয়ামী লীগই কিন্তু জঙ্গিদেরকে বা চরমপন্থাকে আসলে ভালোভাবে দমন করতে পারিনি। সেখানে তারেক রহমান কিভাবে তিনি এই চরমপন্থা দমন করবেন? তিনি তো চরমপন্থীদের সমর্থন নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন। উনি যদি ওই পদ্ধতিতে দমন করতে যান, ওনাকে কিন্তু মেরে ফেলা হবে। হ্যাঁ, একটা জিনিস আছে দেখবেন, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন ইলিয়াস কিন্তু বলে যে এই শেখ হাসিনা আসলে শুধু জঙ্গি, তারেক রহমান আসলে জঙ্গি হয় না কেন, ইউনূসের আমলে জঙ্গি নাই কেন? এইটা হলো যে এইটা নিয়েও কিন্তু সে বেশ তার জঙ্গি শ্রেণীকে ভালোভাবে কিন্তু আনন্দ দিতে পেরেছে এই শীর্ষ জঙ্গি ইলিয়াস। আপনারা জানেন এই উত্তরটা কি? আমার মনে হয় সবাই জানেন না। উত্তরটা হলো, দেখুন, জঙ্গিরা তারেক রহমানকে একটু সময় দিতে চায়। ইলিয়াস ইউনূস যেহেতু জঙ্গিদেরই নেতা ছিল, জঙ্গিদের নেতা যখন ইউনূস, তখন তো জঙ্গিরা শেখ হাসিনার সময় যে উৎপাত করতো সেই উৎপাতটা করবে না। তারা তো তখন এক পক্ষ ভাই, তারা তো তখন তাদের বৃহত্তর কর্মসূচিতে চলে গিয়েছিল তাই ইউনূসের সময়। সেটা কি? ইসলামিক রাষ্ট্র কায়েম করা। সেই কর্মসূচি কিন্তু এখনো অব্যাহত আছে। সুতরাং তারেক রহমানের সময়, শেখ হাসিনার সময় যেটা হয় যে ওইখানে 2টা বোমা ফুটায়, ওইখানে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালানোর জন্য জড়ো হয়, সেটা সহজে হওয়ার কথা নয়, যুক্তিতে বলে। কিন্তু তারেক রহমানের সময় তো ভেতর থেকেই পুরো সিস্টেমটাকে জঙ্গিবাদ করে ফেলছে। তারেক রহমান কি এটা আটকানোর সক্ষমতা রাখেন? যুক্তি কি বলে?
তারেক রহমানের কাছে সেই পাকিস্তানের 20% ইয়ে নাই, একটা মানে একটা দেয়াল নাই 20% জমিদার শ্রেণীর। এইভাবে দরিদ্র দেশগুলো আসলে, আমরা 3টা দেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে স্ট্রং জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আছে 20% পশ্চিমা শিক্ষিত জমিদার শ্রেণী। বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে আছে একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার ধারক আওয়ামী লীগ। এই কাজটা আওয়ামী লীগ করতে পারে। তাও আওয়ামী লীগ সাকসেসফুলি কেন পারে না? বিএনপি যেই প্রেমটা এই জঙ্গিদের জন্য অনুভব করে, অর্থাৎ হাদির যেই উদাহরণটা আমি দেখালাম, যে আপনার সারা পৃথিবীর চারিদিকে 500 বার ঘুরে আসবে নারীদের লাইন, আপনি যদি জঙ্গি হাদিকে যদি ওই বেহেশতের যে আমরা বর্ণনাটা পেয়েছি সে ব্যবস্থাটা আপনি ঢাকা শহরে করে দিতে পারেন, আপনি কোনো একটা পার্কে বা কোথাও, সেই টানটা তো আওয়ামী লীগের লোকজনেরও আছে। কিন্তু আওয়ামী লীগের যে ওই যে আরেকটা জিনিস আছে কাগজে, যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, ওই ক্ষমতাটুকুন শুধু শেখ হাসিনা এবং তার সরকারকে পারে এই জঙ্গিবাদকে কোনো রকম থামানোর। এই শক্তিটা কিন্তু তারেক রহমানের নাই। উনি যদি আন্তরিকভাবেও চান, ওনাকে কিন্তু পারভেজ মোশাররফের স্পিরিটে যেতে হবে। হাজার হাজার জঙ্গিকে রাস্তায় মেরে ফেলার যেই শক্তি পারভেজ মোশাররফের ছিল, কেন ছিল? পাকিস্তানের ওই যে 20% মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি, জমিদার, সবাই মিলে যে 20%, ওইটা কিন্তু ওই জঙ্গিগুলাকে মেরে ফেলার পেছনে পেছনে ছিল, এই পারভেজ মোশাররফের পেছনে ছিল। তারেক রহমানের পেছনে কি এইভাবে 20% আছে? নাই তো। আমরা আছি, আওয়ামী লীগ আছি, কিন্তু আওয়ামী লীগকে তো তারেক রহমান আবার ফ্যাসিস্ট বলে সমাজ থেকে আলাদা করে দিচ্ছেন। তার এক মানে মূল ফ্রন্ট তো আসলে এইটা। আওয়ামী লীগ হলো তার মূল যুদ্ধের ফ্রন্ট। এখন জঙ্গিদের যে উনি শায়েস্তা করবেন, প্রথম কথা হলো এটা আন্তরিকভাবে বলছেন, এই প্রশ্ন করা যায়, কারণ উনি তো তাদেরই স্বগোত্রীয় ভাই, কিভাবে পারবেন? তার মূল যুদ্ধ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যদি তিনি সেটা আন্তরিক হয়ে থাকেন এই কাজটা করার জন্য, তারেক রহমান নিশ্চিত জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করবেন। বন্ধুরা, আজকের বক্তব্য এখানে শেষ। বঙ্গবন্ধুর সাজা কার্যকর করতে চেয়েছিল যারা, তাদের চেয়ে শক্তিশালী এরা না। সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এবং তার উত্তরসূরিরা। আর যে দেশে শেখ হাসিনার জন্ম, যে দেশের স্বাধীনতা এসেছে তার বাবার নেতৃত্বে, যে দেশ সমৃদ্ধ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই সাংবিধানিক ডিমান্ডটা ফুলফিল হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, যে দেশে মোট পপুলেশনের অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ করে এবং শেখ হাসিনাকে পছন্দ করে, সেই দেশে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন? এই জাতীয় বাগাড়ম্বন যারা করেন তারা অর্বাচীনের ভাষায় কথা বলেন। আর ওই কোন তথ্য উপদেষ্টাকে এটা তারে নানা নামে মানুষ ডাকে, এইসব লোকদের বিষয় নিয়ে আমরা খুব আলোচনায় আগ্রহী না, কারণ আমাদের একটা বুঝ আছে, একটা বিবেচনা আছে। আপনারা এই আজকে ইন্টারভিউতে লন্ডনের মেয়র, সিলেটের মেয়র বলেছেন যে 10টা বিমানে করে, চার্টার ফ্লাইটে করে লন্ডন থেকে তারা আসবেন। তারপরে একজন ভারতীয় সাংবাদিক বলেছেন তিনি বেনাপোল হয়ে পদ্মা সেতু হয়ে আসবেন। এগুলো কি খুব প্রিমিচুর অবস্থা এখন? দেখুন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি শেখ হাসিনা আমাদের পলিটিক্যালি, তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, তিনি আমাদের নেত্রী, তিনি সিদ্ধান্ত দেবেন। তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেভাবে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে। আমি ভারতীয় সাংবাদিকের অভিমত বা সিলেটের সাবেক মেয়রের অভিমত বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আপনি একটা মন্তব্য করেছেন, যেটা বাচ্চুরা জায়গা প্রসঙ্গ এনেছেন, জলজ্যান্ত একটা সামনে আমাদের চোখে আছে একটা জিনিস, তারও অনুপস্থিতিতে বিচার হয়েছে, সে তার ফাঁসি হয়েছে, সে লোকটা 5 আগস্ট বাংলাদেশে চলে এসেছে, আমরা লাইভে দেখলাম সে আদালতে উপস্থিত হয়েছে, আদালত তাকে গ্রেফতার করলো না, বাড়ি যেতে দিল। তার দেখেন, আইন কি বাংলাদেশের দুইটা না, আইন কি দুইটা, যে রাজাকারের জন্য একটা আইন আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য একটা আইন।
একজন দেখলাম মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এরকম সামথিং, উনি বলছেন যে ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু নাই, এসে শুধু দড়িতে ঝুলে পড়া। আরে ভাই, তাই যদি হয় তো বাচ্চু রাজাকারের ব্যাপার কি হইলো? তো রাজাকারদের জন্য আইন একটা, আর দেশ স্বাধীন করছে যারা তাদের জন্য আইন আর একটা। এইসব লোকদের এই জাতীয় অর্বাচীন সুলভ কথাবার্তার ভিতরে বেশি আলোচনা করার আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না আর কি। আপনি কি মনে হয় অ্যাবনর্মাল কথাবার্তা এগুলা? তারা ব্যালেন্স বেতাল অবস্থা এটা একটা পলিটিক্যাল রেটরিক, এবং অনেকে হয় কি নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের বোকামিটা জাহির করেন। এই যে আমি একটা কথা বললাম যে ওনারা বলছেন যে যার ফাঁসির আদেশ হয় এবং নির্ধারিত সময় সে আপিল করে না, তার আর কোনো পথ নাই, তার এসে শুধু ঝুলে পড়তে হবে, এটা ওনাদের বক্তব্য। তাই যদি হয় তো বাচ্চু রাজাকারও তো ফাঁসির আদেশ হওয়ার পরে দীর্ঘদিন পরে আসছে, তো তাকে কি ঝুলে পড়তে হয়েছে? আমি বাচ্চুকা রাজাকারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যার তুলনা করি না, কিন্তু আমি একটা যৌক্তিক উদাহরণ বললাম। এবং পৃথিবীর ইতিহাসে কোনো নারীর ফাঁসির দৃষ্টান্ত আছে? আমি ওদিকেও যেতে চাই না। যে বিচারটাই অবৈধ প্রক্রিয়া হয়েছে, যে বিচারটা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, যে বিচারটা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই বিচার প্রক্রিয়ায় ওনারে ফাঁসি দেবেন না, উনি নারী মানুষ, এই জাতীয় আলোচনায় আমি যেতে চাই না। কারণ এই টোটাল ট্রায়ালটা হয়েছে অবৈধ, বিচারক নিয়োগ অবৈধ, ট্রায়াল প্রক্রিয়া অবৈধ, কনস্টিটিউশন অফ ট্রাইব্যুনাল অবৈধ, সাক্ষীরা পক্ষাশ্রিত। ফলে ওই দিকেই আমি যেতে চাই না। আমি করুণা দিয়ে চাওয়ার জন্য বলতে চাই না যে শেখ হাসিনা একজন নারী, কেউ তাকে নারীকে কোনদিন ফাঁসি দেয় নাই, দয়া করে আপনার ফাঁসি দেবেন না, এ আলোচনায় আমি যেতে চাই না। শেখ হাসিনা একজন নারী না, শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠাতা। শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষের আদর্শের, বিশ্বাসের, আস্থার নেত্রী। কাজে তার সঙ্গে আমি কোনো কিছুকে তুলনা করতে চাই না। শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন এই তত্ত্ব কথা বলা, এই ভণ্ডামি করে ভাষণ দেওয়া ব্যক্তিদের খুঁজেও পাওয়া যাবে না, এটা আমার বিশ্বাস। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের একটা উদ্বেগের বিষয় হচ্ছে এখন রাষ্ট্র ক্ষমতায় সেই ব্যক্তিটি যিনি তাকে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল, সেটা তখন এক বিএনপির একটা সোর্স আমাকে যখন বলেছিল, আমি আমার পত্রিকায় রিপোর্ট করেছিলাম তখন, সেটা তিনি পুরো প্লটটা সাজিয়ে 3 দিনের জন্য কক্সবাজার চলে গিয়েছিলেন। ওই 3 দিন কক্সবাজার ছিলেন তিনি, এবং তার যে গল্পের মতো বলছিল আর কি, ওই সিনেমার গিয়েছিল না, রানী রাজপুত্র একজনকে খুন করে ক্ষমতা দখল করতে চায়, ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম তার মা তো প্রাইম মিনিস্টার, সেও তো একজন প্রাইম মিনিস্টার হবে, তাই এত তাড়াহুড়া কেন? না, তাকে এমন ভাবে বোঝানো হয়েছে কবে তোমার মা মারা যাবে আর তুমি প্রাইম মিনিস্টার হবে। এমন একটা লোভী মানুষ, সেই মানুষ রাষ্ট্র ক্ষমতায়, সে কি সুযোগটা নিতে পারে? শেখ হাসিনাকে হত্যার চেষ্টা যতবার করা হয়েছে ততবার এই সবকিছুর সঙ্গে যারা জড়িত এবং তাদের উত্তরাধিকারীরা লিঙ্ক অফ চেইন সাকসেসর হিসাবে তারা চেষ্টা করেছে। এখনো যে সে চেষ্টা হবে না তা নয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছেন দেখো, হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আর আমি মৃত্যুর ভয়ে আতঙ্কিত না। তাহলে আমি 2004-এর 21 আগস্টের পরে এবং তার পূর্বে কোটালীপাড়ার ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, চট্টগ্রামের লালদিঘি ময়দানের ঘটনা, দেশের বাইরের ঘটনা, সাতক্ষীরার ঘটনা, এত কিছুর পরেও আমি রাজনীতিতে সবটুকু নিবেদিত থাকতাম না। উনি বলছেন যে আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আমার হায়াত মৃত্যু আল্লাহর হাতে, আর যদি মৃত্যু এসে থাকে, আমার যদি ওই উসিলায় মৃত্যু হয়, আমার সেটা হবে। এটা নিয়ে আমি ভীত না, শঙ্কিত না, আমি ওই কারণে আমি আতঙ্কিত না। সবাই রেজাল্ট করেন, আমরা শেষের দিকে আমি একটু জানতে চাচ্ছি, এই যে সাক্ষাৎটা আওয়ামী লীগের অনেক নেতার মতো আপনারও খুব মানসিকভাবে প্রার্থিত একটা বিষয় ছিল, তার সাথে দেখা হবে, এবং যখন চলে আসতেছিলেন তখন আপনার কি মনে হচ্ছিল? আমি চলে আসার মুহূর্তে মনে হয়েছিল যে আমি নানা কারণে তো দ্বিধা সংশয় থাকে, একটা ট্রমাটাইজ অবস্থা থাকে,
বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলে আমার সমস্ত ট্রমা কেটে গেছে। আমার ভিতরে ন্যূনতম কোনো শঙ্কা হতাশা থাকলে সেটা কেটে গেছে। আমার ভিতরে স্পিরিটটা বেড়ে গেছে। আমি যেন রিচার্জ হয়ে গেছি এবং আমি উদ্দীপ্ত এতটা হয়েছি যে আমি বলেছিলাম যে রাজনীতি মানে সবসময় ক্ষমতার পাশে থাকা না। রাজনীতি মানে সুখ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে। আর রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, দেশের স্বার্থে আত্ম উৎসর্গ করার একটা ব্রতর নাম রাজনীতি। আমি জিয়াউর রহমানের মার্শাল্লাহর সময় বাড়ি বাড়ি জেলে ছিলাম, এরশাদের মার্শাল্লাহর সময় জেলে ছিলাম, অনেক প্রতিকূলতা মোকাবেলা করেছি। কাজে শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্যের একজন সহকর্মী হিসাবে তিনি যে মন্ত্রে আমাদেরকে দীক্ষিত করেছেন এবং আসার মুহূর্তে তার যে উপদেশ বাণী, এটা দিয়ে আমার মনে হয়েছে আমার শক্তি সঞ্চিত হয়েছে। আর বিশেষ করে তাকে দেখার পরে আমার মাথায় হাত রেখে তিনি যখন দোয়া করছেন, তখন আমার মনে হয়েছে যে আমার মা আমার মাথায় হাত রেখে দোয়া করছে। কাজে আমি শত সহস্র গুণে আমার উইল ফোর্স বেড়েছে, পরিকল্পনা বেড়েছে, এবং হোয়াট এভার মে বি দি সিচুয়েশন কাম, আই উইল বি বিহাইন্ড শেখ হাসিনা, যেটাই বলেন। এবং আমার মতো আমার মনে হয় কোটি কোটি মানুষের সেই শক্তিটা তিনি জুগিয়ে দিয়েছেন। 5 আগস্টের সেই ঝড় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর মতো আপনারও বাড়িঘর, সহায় সম্পদ সব কিছু ধ্বংসস্তূপ হয়েছে। রিচার্জের কথা যে বলেন আপনি, সমস্ত কিছু হারিয়ে আবার একটা নতুন যাত্রা, তাই তো? ডেফিনেটলি নতুন যাত্রা। আর বিষয় সম্পত্তিকে কিছু মনে করি না এই কারণে, বাঙালি জাতি ঠিক না, মানে বাংলাদেশ অঞ্চলের যতটুকু ইতিহাস পাওয়া যায় ৩,৫০০ বছরের, এই ৩,৫০০ বছরের ইতিহাসে একটা গোষ্ঠীকে একত্রিত করে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তাদের অধিকার আদায়ের জন্য যে মানুষটি তার পূর্বসূরীদের ধারাবাহিকতায় সবচেয়ে বেশি কিছু করেছেন এবং সেটার পরিকল্পনা, চিন্তা চেতনা সব যেখানে রচিত হয়েছে, সেই ৩২ নাম্বার যখন গুড়িয়ে দেওয়া হয়েছে, তখন মনে হয়েছে বাঙালির সূতিকাগার, অর্জন, ইতিহাস, ঐতিহ্যের যে সেই সেন্টারটাকে যেখানে ধ্বংস করা হয়েছে, সেখানে আমার বাড়িঘর অথবা আমার বিষয় সম্পত্তি কোনো বিষয় না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি এবং বিশ্বাস ঘুরে দাঁড়াতে পারবো, তাহলে আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার হবে, ৩০ লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়িত হবে, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়িত হবে, শেখ হাসিনার বিপ্লবের অভীষ্ট অবশিষ্টাংশ বাস্তবায়িত হবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে। এই বিশ্বাসের কারণে আমার কি হারিয়েছি, অন্যদের কি হারিয়েছি, কি বিপদ সংকুল অবস্থা পাড়ি দিয়ে জীবন বাঁচিয়েছি, এগুলো কোনো সাবজেক্ট না। প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি হব, জীবন তো একটাই, অনেক পেয়েছি, এখন সময় এসেছে দেবার, সেটা আমার বিশ্বাস। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ রেজাউল করিম। অনেক মানুষ, কয়েক হাজার মানুষ এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনি তাদের উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতার উদ্দেশ্যে যদি ফাইনাল কোনো মেসেজ দিতে চান। যারা আজকে এই প্রোগ্রামে সংযুক্ত আছেন এবং পরবর্তী দেখবেন, তাদের সবার কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করেছি, তিনি গোটা দেশকে ওন করেন, সারা দেশকে তিনি ওন করেন। তিনি একবারও বলেননি যে প্রতিশোধ নিতে হবে, তিনি বলেছেন অনেকে বোঝে নাই, বিভ্রান্ত হয়েছে। কাজে আপনারা যারা কষ্ট করে নানা রকম নির্যাতনের মধ্যে, কারা নির্যাতন, বাড়িতে নির্যাতন, নানা রকম নির্যাতনের ভিতর থেকে আছেন, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখবেন, বঙ্গবন্ধুর আদর্শ আর আমাদের একজন শেখ হাসিনা আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আপনাদের দুঃখ বেদনা নিশ্চয় তিনি লাঘব করবেন। যাদের একজন শেখ হাসিনা আছে, তাদের ভবিষ্যৎ কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের অনেক কষ্ট হচ্ছে জানি, অকল্পনীয় কষ্ট হচ্ছে, কিন্তু যখন বিপদ আসে তখন কষ্টকে স্কন্ধে নিয়েই তো ঘুরে দাঁড়াতে হয়। প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ, কত প্রতিকূলতা মোকাবেলা করে আমরা থাকি না, এটা আরেকটি দুর্যোগ। এই দুর্যোগ করেছেন শেখ হাসিনার নেতৃত্বে, ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। প্রয়োজন শুধু ঐক্য, মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিতভাবে আমাদের ঘুরে দাঁড়াবার প্রতিজ্ঞা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হচ্ছে যে জিয়াউর রহমানের
হত্যাকারী হিসেবে যার বিচার হয়েছিল, দণ্ডপ্রাপ্ত সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরকে আটক করা হয়েছে এবং আহ, এখন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী এখন কি করছে এটি কিন্তু বড় একটা প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন হলো, এবং আপনারা একটু খেয়াল করে দেখুন, ৪৫ বছর পর্যন্ত যেই সেনা কর্মকর্তা পলাতক ছিলেন, অর্থাৎ ১৯৮১ সনের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যার পরে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, যাদের বিচার কার্যকর হলো, কিন্তু এই মোজাফফরকে পাওয়া গেল না, তাকে ধরা গেল না, তার বিচার কার্যকর করা গেল না। এত বছর পরে এসে গত রাত্রে, মধ্যরাত্রে ঢাকার প্রাণকেন্দ্র বা বনানীর ডিএসএস, মানে সেনাবাহিনীর এলাকা থেকে, ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত ডিএসএস এলাকা থেকে তাকে আটক করা হলো। মানেটা কি? সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, তিনি পলাতক ছিলেন ৪৫টা বছর, তাকে আটক করা হলো ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্য থেকে। মানে এইটার কোনো যুক্তি, কোনো ধরনের যুক্তি যাই দেখ, এটা কি বিশ্বাসযোগ্য কারো কাছে হয় কিনা, হবে কিনা? যদি হয় তবে অনেক কিছু রহস্য কিন্তু এর মধ্য থেকে বের হয়ে আসে। এমন যদি হতো তিনি এত বছর অন্য কোথাও আত্মগোপনে ছিলেন বা অন্য কোথাও থেকে তাকে ধরা হয়েছে, সেটা একটা কথা হতো। একেবারে সেনা বাহিনীর ভিতরে তাদের আবাসস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হলো, আটক করা হলো, মিডিয়াতে সেটি বলা হলো এবং মিডিয়াও সেটি ফলো করে প্রচার করছে। যদিও হয়তোবা ব্রিফিং এ আরো বিস্তারিত জানাবে, কিন্তু যাই জানাক, আমি সেই পরে কি হয় না হয়, তাকে এখন কোর্ট মার্শালে অন্যদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাকেও হয়তো সেটি করা হবে। এবং এই যে একজন সেনা কর্মকর্তাকে এত বছর পরে গ্রেপ্তার করা হলো, আমার মাথায়, আমি জানি না আপনারা যারা শুনছেন আপনারা কিভাবে খুব স্বাভাবিকভাবে নিতে পারছেন কিনা, এইটা কারো কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হতে পারে কিনা যে তাকে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে থেকে তাকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, আপনারা যারা ক্যান্টনমেন্টে বা ডিএসএস এ বসবাস করেন না, তারা ছাড়া বাইরের যারা, আপনারা তো জানেন যারা ডিএসএস এ ঢুকেছেন, বের হয়েছেন, যে বহিরাগতরা কতটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যেতে আসতে হয়, সেখানে নিরাপত্তা কতটা জোরদার। তারপরেও যেই লোকটা জিয়াউর রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত, যিনি নিজে জানেন যে তাকে যখনই তিনি ধরা পড়বেন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কোর্ট মার্শালে দিয়ে দেওয়া হবে, তিনি কি করে, কিভাবে তিনি ডিএসএস এ এসে হাজির হইলেন, ডিএসএস এর মধ্যে তিনি ঢুকলেন, তিনি কি সেখানে আসবেন? এটা কোনো স্বাভাবিক যুক্তি মিলে কিনা? মানে এই জিনিসটা কি, তিনি যদি এমন হয় যে না, এখন এর আগে বিএনপি সরকার, এই ৪৫ বছর যেহেতু তিনি পলাতক ছিলেন, এর আগে দুইবার বিএনপি সরকার ছিল আরো, তখনও তিনি কোথায় ছিলেন তার কোনো এখন পর্যন্ত ব্যাখ্যা অন্ততপক্ষে আমি জানতে পারিনি। এখন তিনি যদি মনে করেন তার যদি কোনো অনুশোচনা হয়, তিনি যদি অনুতপ্ত হন, তিনি যদি ধরা দিতে চান স্বেচ্ছায়, তাইলে তো তিনি হয়তো থানায় বা আদালতে গিয়ে হাজির হতেন, অথবা সেনা দপ্তরে গিয়ে হাজির হতেন যে আমি এত বছর পরে আমি অনুতপ্ত, আমি এখন আত্মসমর্পণ করছি, আমি আপনাদের কাছে আসছি। কিন্তু তিনি ডিএসএস এর মধ্যে যাবেন কেন? মানে এইটার কোনো অঙ্ক আমি মিলাতে পারছি না। আমি এই খবরগুলো দেখার পরে বিভিন্নভাবে চিন্তা করে করে হঠাৎ করে মনে হলো এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও একটু চিন্তাটা একটু ধরিয়ে দিলাম, আপনারা একটু ভাবুন। নাকি এই মেজর মোজাফফরকে নিয়ে
নতুন কোনো নাটক, সিনেমা কিংবা কোনো কাহিনী কিংবা নতুন কোনো পরিস্থিতি, নতুন কোনো চমক এই সরকার তৈরি করতে যাচ্ছে কিনা, চাচ্ছে কিনা, এইটা কিন্তু এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রশ্নের উত্তর সরকার হয়তো দিতে পারবে কিংবা আমরাও দেখতে পারবো। একটু হয়তো অপেক্ষা করতে হবে, আমরা সেই অপেক্ষায় থাকি। আপনারা ততক্ষণে ভাবুন, আমার যে চিন্তাটা, সেই চিন্তা কি আপনাদের মাথায়ও ঘুরছে কিনা, ঢুকছে কিনা, যে কেন একজন সেনা কর্মকর্তা, উনি কিন্তু সাধারণ পাবলিক ছিলেন না, সেনা কর্মকর্তা, জিয়াউর রহমানের হত্যাকারী, তিনি ডিএসএস এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্ট এরিয়ার অংশবিশেষের মধ্যে তিনি এলেন কি করে? সেখান থেকে তাকে এখন আটক করা হলো। তো সেনাবাহিনী এখন তাকে নিয়ে কি করছে, নাকি আগেই অন্য কোথাও থেকে কোনোভাবে তাকে ধরে যে এই নাটক সিনেমাগুলো করা হয় সেটার অংশ করা হচ্ছে কিনা, সেই জন্যই তাকে ডিএসএস এর মধ্যে নিয়ে আসা হয়েছে কিনা, না কি? এই জিনিসটা আসলে আমার মাথায় আমি এককভাবে নিতে পারছি না। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও একটু এগুলো নিয়ে একটু ভাবেন, ভাবতে থাকেন, আর এবং সবাই দেখতে থাকুন যে কোন দিকে কি হচ্ছে। ধন্যবাদ সবাইকে। মাঝখানে পুশ ইন পুশ ব্যাক নিয়ে খুব হইচই শুরু হয়েছিল। এখন কি সেই হইচই আর দেখতে পাচ্ছেন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে? এটা যে ভারতের মিডিয়া শুধু নয়, বাংলাদেশের মিডিয়া বা সে দেশের বিজিবি যেভাবে ঢুকতে দেব না বলে চিৎকার জুড়ে দিয়েছিল, যেভাবে গ্রামবাসীদের নিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা শুরু করেছিল, হঠাৎই যেন সেসব ব্যাপারে খবর একেবারে বন্ধ। এর দুটো মানে হয়, এক পুশব্যাক বন্ধ, অথবা পুশব্যাক হচ্ছে কিন্তু বাংলাদেশের বিজিবি মেনে নিয়েছে ব্যাপারটা, বাধা দিচ্ছে না, হল্লা করছে না, তাই মিডিয়াতে খবর নেই। এটা হতে পারে। এই দুয়ের মধ্যে সত্যি কোনটা, প্রশ্নটা আমার মতো অনেকের মনেই এসেছে। এই অনেকের মধ্যে আছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি বলেছেন তিনি? উনি বলেছেন, ভাই যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, ঠিক আছে? রাস্তা তো আপনারা সবাই জানেন, যে রাস্তায় এসেছেন চলে যান, এখানে আসো, উল্টোপাল্টা কাজ করো, এটা করো সেটা করো, 3বার তোমরা ভোট দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, আমার কিচ্ছু যায় আসে না ভাই, এবার তোমরা চলে যাও আমাদের দেশ থেকে। এটা একেবারে পরিষ্কারভাবে তিনি বলছেন। এবার আপনি 2-3টি জিনিস দেখুন। শুভেন্দু অধিকারী নিজে কি বলেছেন? 10,000 মানুষ তারা অফিসিয়ালি চলে গেছে। তাহলে আনঅফিসিয়ালি কত মানুষ গেছে? এই প্রশ্নটা তো মনের মধ্যে আসতেই পারে। নাকি এতদিন ধরে, এই 2 মাস 2.5 মাস ধরে 10,000 মানুষ চলে গেছে? এইটাই আপনাদের মাথায়। আচ্ছা, আপনি 2-3টি জিনিস দেখুন। প্রথমে জমি দেওয়ার যে কার্যক্রম, সেটা একদম পুরো দমে চলছে, ঠিক আছে? 1100 একর জমি অলরেডি দেয়া হয়ে গেছে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে। তার উপরেও বাকি জমি টমি দিয়ে দিচ্ছে সরকার, সেসব কাজও বেশ একেবারে যাকে বলে পুরো উদ্যমে চলছে, পুরো দমে। মোট 1173 কিলোমিটারের যে কাঁটাতারের বেড়ার এলাকা, তার মধ্যে বেশ কিছুটা জায়গা নদী ইত্যাদি রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। আর যেটা বাকি আছে সেই জমিটাও যা যতটা দরকার সেটাও প্রায় পুরোটা দেওয়ার কাজ সমাপ্ত হওয়ার মুখে। অনেক রিপোর্ট এখন মাঠ পর্যায় থেকে চলে আসছে যে ওই যে যেমন যারা চলে যাওয়ার পুশব্যাক, সে ব্যাপারেও যেমন কোনো বিরোধিতার খবর আসছে না এই মুহূর্তে, তেমনি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়েও যে বিরোধিতা প্রথমে চলছিল, সেটাও আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওই যে মাঝখানে একদিন বেশ কয়েকশো কিলোমিটারের সেই কাঁটাতারের বেড়া রাতারাতি সব কেটে ফেললো, তো ফেলে দিয়েছিল,
তারপর থেকে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে এবার কাঁটাতারের বেড়া কাটতে এলে আর ফিরে যেতে পারবে না, কারণ একেবারে ভারতের বিএসএফ একদম তাদের চূড়ান্ত ব্যবস্থা করবে, এইটা বলেছে। তার মানে সমস্ত দিকেই যুদ্ধকালীন গতিতে কাজ চলছে। তো সব দিকে যখন যুদ্ধকালীন গতিতে কাজ চলছে, তখন এই পুশব্যাক অবৈধ অনুপ্রবেশকারীদের, মানে অবৈধ প্রবেশ করলে তখনই হয় অনুপ্রবেশকারী, আমরা অনেকেই বলি অবৈধ অনুপ্রবেশকারী, এটা কথাটা ঠিক নয়। হয় অনুপ্রবেশকারী বলতে হবে, না অবৈধ প্রবেশ যারা করেছে তার বলতে হবে। তো এখানটায় মাত্র এ পর্যন্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ভাষণটা শোনালাম, সেটা মাত্র এই 2-3 দিন আগে। এখানে তিনি বলেছেন আমরা অফিসিয়ালি 10,000 মানুষ পাঠিয়ে দিয়েছি, আনঅফিসিয়ালি কত সেটা আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীও জানেন না সেই খবর, আর সাধারণ মানুষ তো ছেড়ে দিন। তাহলে বোঝা গেল 10,000 নিশ্চিতভাবে অফিসিয়াল এইটা গেছে, কিন্তু এ তো সমুদ্রে মাত্র 1 বালতি জলের থেকেও কম। এটা যদি সর্বমোট সংখ্যা হয় তাহলে তো দশকের পর দশক চলে যাবে, কিংবা শতকের পর শতক, এত বছর চলে যাবে, অনুপ্রবেশ সমস্যা বেঁচে থাকবে। আমি নিশ্চিত এই অফিসিয়াল সংখ্যার বাইরে আরও বড় সংখ্যা আছে, সেটা অনেক বড় গল্প। এটা ওই 10,000-এর গল্প নয়, কারণ দেখুন যখন অফিসিয়াল ডিপোর্টেশনের যে সংখ্যাটা থাকে তার বাইরে যখন আপনি যাবেন, তখনই কোথাও না কোথাও আসল সত্যটা বেরিয়ে আসবে, কত মানুষ গেছে, চলে গেছে, ফেরত গেছে। কারণ দেখুন সীমান্তে একটা যে কর্মকাণ্ড চলছে তার একটা স্থানীয় রিপোর্ট থাকে, সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ থাকে, হোল্ডিং সেন্টারের সম্প্রসারণ হচ্ছে, এবং যে লাইন দেওয়ার ফেরত যাওয়ার লাইন সেগুলো পড়ছে যেখানটায় ডিপোর্টেশন সেন্টার যেগুলো, সেই জায়গাগুলো দিয়ে। তো অনেক কিছুই চলছে সীমান্তে, তোলপাড় হচ্ছে, কিন্তু খবর আসছে না, কত মানুষ গেছে সে খবরটা আসছে না। একটা স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে ভাই, যে সংখ্যাটা কিন্তু লক্ষণীয়ভাবে অনেক অনেক বড় হতে পারে। আমি এটা বলছি না যে 10,000 নয়, ওটা 10 লাখ কি 20 লাখ, এটা বলছি না, সেটা পরে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে আমরা পৌঁছবো। আচ্ছা, কেন দিতে পারছে না খবরটা? কারণ আমাদের এই বিশাল একটা সীমান্ত, স্থল সীমান্ত, এই সীমান্তে কোন জায়গা দিয়ে, এবং ভারতের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে বিএসএফের উপরে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ফেরত পাঠাও, পুশব্যাক করো। এই পুশব্যাক আগেই বলেছি, প্রথম দিকে বাংলাদেশ বিজিবি তারা এটা পুশব্যাক করতে দিচ্ছিল না, আজকাল একেবারে চুপচাপ। ভারত চুপচাপ নেই। এখান থেকে প্রতিদিন আমাদের কাছে যে খবর আসছে, প্রতিদিন মানুষ চলে যাচ্ছে, সেই খবর 2-3টে পদ্ধতিতে এই চলে যাওয়াটা হচ্ছে। একটা তো ভাই পুশিনের কথা বলেছি, ঠেলে পাঠিয়ে দাও। বিএসএফ রাতের বেলায় কিংবা অনেক সময় দিনের বেলায় অনেক দিকে যেখানে নদী এলাকা নৌকায় তুলে দিচ্ছে, দিয়ে গিয়ে ওপারে গিয়ে ছেড়ে দিচ্ছে, যাও যেখানে পারে চলে যাও, এপারে নজর দিচ্ছে, এপারে যাতে না আসতে পারে। তো একটাতে এই পুশিং জোর করে পাঠিয়ে দেয়া, আর একটা কিন্তু হচ্ছে জোর করে পাঠানোর থেকেও বেশি আসছে ভলেন্টারি রিটার্ন, স্বেচ্ছায় চলে যাওয়া। কলকাতায় সল্টলেকের পাশে নিউ টাউনের বেশ কিছু জায়গায় যে বাংলাদেশিদের যে বস্তি ছিল, সে বস্তি খালি, সেসব জায়গা আবার অনেক জায়গাতেই সেই সব বাড়িগুলো, ছোট ছোট যেসবগুলো ঝুপড়ি টাইপের বাড়ি, সেগুলো ভেঙে পর্যন্ত দিয়েছে বুলডোজার। তো এই স্বেচ্ছায় ফেরত যাচ্ছে একটা বড় অংশের মানুষ, যে চলো ভাই আর এখানে থাকা যাবে না, এখান থেকে যেতে হবে। সেই স্বেচ্ছায় ফিরে যাওয়ার কিন্তু একটা বড় প্রক্রিয়া চলছে। তার মানে কটা হলো, একটা অফিসিয়ালি
বা বিজিবিকে ডেকে বিএসএফ দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাতের অন্ধকারে কিংবা সুযোগ বুঝে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে দেওয়া হচ্ছে, যাও যেখানে খুশি যাও, ভেতরে ঢুকবে না এদিকে। তৃতীয় হচ্ছে যারা স্বেচ্ছায়, একটা বড় অংশের মানুষ তারা চলে যাচ্ছে, স্বেচ্ছায় অদৃশ্য হয়ে যাচ্ছেন, বসতি থেকে গায়েব হয়ে যাচ্ছেন, চুপচাপ সীমান্তে গিয়ে দালাল ধরে কিছু একটা না ধরে তারা পার হয়ে যাচ্ছে, এটা করছে ওটা করছে, সেটা তো জানাই যাচ্ছে না তাদের সংখ্যাটা কত। দেখো, নজরদারি করে এইসব খবর পাওয়া যায় না ঠিকমতো, আর এত লজিস্টিক্স ব্যবস্থাপনা নেই যে আপনি সবাইকে নথিভুক্ত করতে পারবেন যারা যাচ্ছে। 4000 কিলোমিটারের সীমানায় আপনি কোথায় কত কি জিনিস লাগাবেন, ওখানে কতজন কি ক্যামেরা লাগাবেন। ক্যামেরা রয়েছে, ভারত ক্যামেরা বিএসএফ লাগিয়েছে, কিন্তু সেটা তো নিজেদের দিকে, এবং অনেক জায়গায় অন্ধকারে চুপি চুপি তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর যেখানে অফিসিয়ালি যাচ্ছে সেখানে যে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, তাদের এখানে একটা নিয়ম করে দিয়েছে ভারত সরকার যে তারা ফিরে যাওয়ার আগে যাদেরকে ওইরকম ফেরত যাবে তার আগে তাদের ফিঙ্গারপ্রিন্ট, আঙুলের ছাপ রেখে দেয়া হবে। পরবর্তীকালে তারা যদি ধরা পড়ে ফিরে এসে আঙুলের ছাপ মেলানো হবে, এবং তখন যদি হয় তার ওপরে মানে অন্য রকম, আবার ফেরত যাওয়া তো বটেই, তার আগে অন্য রকম ওষুধের ব্যবস্থাও থাকবে। তো বেশি জায়গায়, কত জায়গায় মেশিন লাগাবে ফিঙ্গারপ্রিন্টের? এমন অনেক এলাকা আছে যেখান দিয়ে সব মানুষরা চলে যায়, সেখানে নজরদারি হয়, শুধু এইটাই নজরদারি হয় যে কেউ যেন ফিরে না আসে। তো অফিসিয়াল সংখ্যাটা 10,000, এটা একটা আকর্ষণীয় বিষয় শুভেন্দু অধিকারী বলেছেন। যেখানে, কেন আকর্ষণীয় বলছি, কারণ যেখানে ভারত সরকার বলছে 18 মানুষের কথা, যে 18 মানুষের বিবরণ ঢাকাকে দেয়া হয়েছে 5 বছর আগে, সেই 5 বছর ধরে তাদের ব্যাপারে কোনো খবর দিচ্ছে না ঢাকা। তার এই অবস্থায় 1800 মানুষের উত্তর যাচ্ছে, আসছে না, কিন্তু 10,000 আপনি ইতিমধ্যেই অফিসিয়ালি পুশব্যাক করে দিয়েছেন, এটা কম কথা নয়। মজাটা দেখুন, এটা একটা বেশ আকর্ষণীয় বিষয়। এবার আমি আপনাদের একটা জিনিস বলি, আমার কাছে একটা খবর এসেছে, খবরটা একটা নির্দিষ্ট এলাকা থেকে, আমার বাড়ি, মূল বাড়ি বসিরহাটের কাছেই, আমি সেই জায়গার নাম নেব না। বসিরহাটের কাছে হাকিমপুর আছে, হাকিমপুর বর্ডার দিয়েও বহু লোক পারাপার হয়, ওটা একটা বড় একটা স্পট, কিন্তু আমি বলবো না এটা হাকিমপুর। আমি শুধু এটাই বলছি, এটা এই নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে একটা জায়গা। সেখান থেকে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এই বিষয়ে, এবং তারা সবাই আমাকে একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটা আমি যাচাই করেছি, বিভিন্ন সোর্স দিয়ে যাচাই করেছি। তারা একটা শর্ত দিয়েছে যে আমরা আপনাকে খবর দেব, কিন্তু আমাদের নাম কিন্তু আপনি নিতে পারবেন না কোথাও। তো তার ফোন নাম্বার আমার কাছে আছে, তার নামও আছে, কিন্তু আমি সেই নাম বলতে পারবো না। সেই খবরটা হচ্ছে ওই যেটা বললাম, মধ্যবঙ্গের একটা অংশে সীমান্ত এলাকায়, সেখানে বলছে যে 26,000 সন্দেহভাজন নথিপত্রহীন মানুষ বাংলাদেশে পালিয়েছে 2 সপ্তাহের মধ্যে। পালিয়েছে কথাটার মানে কি? পালিয়েছে কথাটার মানে তারা স্বেচ্ছায় চলে গেছে। স্বেচ্ছায় চলে গেছে কতদিনে? 2 সপ্তাহে 26,000, 1 সপ্তাহে 13,000, দিনে প্রায় 2,000-এর মতো করে। তো এই একটা জায়গা থেকে এটা গেছে। এখন এই একটা জায়গা যা আমি বলছি, এই একটা ছোট্ট শহরের মতো জায়গা, অনেকটা গ্রাম টাইপের এলাকা, আর গ্রাম আর শহরের মাঝে এই যে এলাকা, এখান থেকে 2 সপ্তাহে 26,000 মানুষ স্বেচ্ছায় পালিয়েছে, পুশব্যাক নয় কিংবা অফিসিয়ালি ডিপোর্টেশন নয়। তাহলে এটা মাথায় রাখুন, এটা কোন 2 সপ্তাহ, কোন মাসের, সেসব বাদ দিন, কারণ আমরা একটা মোটামুটি হিসাবে
মধ্যে আমরা এই জিনিসটাকে একটা হিসাবে পৌঁছতে চাইছি। আর বেশি ভেঙে বলতে গেলে আমার যে সূত্র যারা খবর দিচ্ছে তাদের সমস্যা হবে, আমি সেটা করতে চাই না। এখন দেখুন এই সংখ্যাটাকে আমরা কিভাবে বিবেচনার মধ্যে এনে একটা বড় সংখ্যায় একটা কত মানুষ চলে গেছে সেই সংখ্যাটায় পৌঁছতে পারি, সেটা এবার দেখি। এটা প্রথমেই বলে নেওয়া ভালো, এটা কোনো স্বাধীনভাবে অডিট বা যাচাই করা সংখ্যা নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা একটা চেন অফ ইভেন্টস। বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নিয়ে, সীমান্ত সূত্র থেকে খবর নিয়ে আমি এটা বলছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আসে, আপনার স্থানীয় মানুষরাও আসে, ওখানে সীমান্ত বাহিনী থাকে, তারাও বলে, এদিক ওদিক অনেক কিছু খবর আপনার কাছে চলে আসে। গ্রামবাসী থাকে, চাষিরা থাকে, তারা সবাই বলছে যে 2 সপ্তাহের মধ্যে 26,000 মানুষ একটা বিশেষ এলাকা দিয়ে পার হয়েছে। এবং তারা এই যে খবরটা সেটা পরে আসছে আর একটা, এই নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে এটা, আর এটা আগেই বলেছি এটা হাকিমপুর নয়। আমি এটা খুব পরিষ্কারভাবে বলে দিই যে নিখুঁত সংখ্যা অবশ্যই আনা খুবই কঠিন, কিন্তু আমাদের যা করা দরকার তা হলো মোটামুটি একটা সংখ্যায় পৌঁছনো, একটা আনুমানিক ধারণা। সেটা আমরা কিভাবে পাই? আমি মনে করছি যে অমিত শাহ সাহেব ভোটের সময় বলেছিলেন যে দিনে 5 থেকে 10,000 মানুষ শুধু পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। নিম্নত পক্ষে কোনোদিন 5,000, ঊর্ধ্বভাবে কোনোদিন 10,000। উনি গড়ের কথা বলেননি, উনি বলেছেন 5 থেকে 10,000। তাই দিনে 5 থেকে 10,000 মানুষ যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো যদি কম সংখ্যাটাও ধরি, ঠিক আছে, যদি 5,000 ধরেও চলি, তার মানে এক সপ্তাহে 35,000। এখন কোথা থেকে কিভাবে, আমি একটা জায়গায় বলেছি যে সেখান থেকে দিনে যাচ্ছে, এই 2 সপ্তাহে গেছে সেখান থেকে 26,000, তার মানে 13,000, মানে দিনে প্রায় 2,000 করে সেখান থেকে গড়ে আসছে। তাহলে আমরা এইবার হিসাবটা নিয়ে আসি। এই হিসেবে যেতে গেলে গত অন্তত 3-4 মাস ধরে যেটা পিক পয়েন্টে উঠেছে, এই নির্বাচনের আগে যখন থেকে SIR শুরু হয়েছে পশ্চিমবাংলায়, তারপর থেকে শুধু পশ্চিমবাংলা থেকে গড়ে যদি আপনি একটা সংখ্যা ধরেন, তাহলে আপনি দেখবেন যে মোট সংখ্যাটা এটা কয়েক লক্ষে পৌঁছে যাবে, কয়েক লক্ষ। আপনাদের কোথাও না কোথাও কিছুটা একটা স্পষ্ট, মানে 26,000টাই যদি দুদিন, মানে দিনে যদি গড়ে 5,000 করেও ধরি, তাহলে 5,000 করে আর 10,000-এর মাঝামাঝি সংখ্যাটা 7,500। 7,500 দিন হলে মাসে অন্তত 2 লক্ষ হচ্ছে। 7,500 হলে মাসে 2 লক্ষ হচ্ছে এটা। এবং সেখান থেকে এইবার আপনি ধরুন গত 4-5 মাসে অন্তত 10 লক্ষ আছে। কিন্তু এটা হচ্ছে শুধু কোন হিসাবে? যারা পালাচ্ছে। আর অমিত শাহর সংখ্যাটা কোনটা? অমিত শাহর সংখ্যাটা হচ্ছে যারা অফিসিয়ালি যাদেরকে পাঠানো হচ্ছে, এরকম একটা সংখ্যা উনি বলতে গিয়েছিলেন। সবগুলো মিলিয়েই উনি বলেছেন। তো আমার যেখান থেকে একটা জায়গাতে আমরা আসতে পারি, যে সেটা হচ্ছে যে একটা ছোট জায়গা থেকে 2 সপ্তাহে 26,000, দিনে 5 থেকে 10,000, এই কৌশলগত সংখ্যাটা ধরে আমরা এগোলে আমরা পাবো। এবং তারপরে কিছু সংখ্যা আছে যেখানটা খুব বেশি হয়, হাকিমপুরের সীমান্ত এলাকা, স্বরূপনগর, এই সমস্তগুলো। আর হোল্ডিং সেন্টারগুলোর খবরাখবর নিয়ে আমি একটা জায়গায় পৌঁছিয়েছি। সেইটা হচ্ছে হোল্ডিং আছে কোথায়? হোল্ডিং সেন্টার আমাদের কাছাকাছির মধ্যে আছে তেঁতুলিয়ায়, সবগুলো উত্তর 24 পরগনা। তেঁতুলিয়ায়, উত্তরে চারঘাটে, স্বরূপনগরে, বাদুড়িয়ায়, এই সব দিকে হোল্ডিং সেন্টার রয়েছে। এবং সেখান থেকে যে আর কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু থেকেও কিছু মানুষ দেখা গেছে যারা ফেরত চলে পালাচ্ছে। এটা খুবই অদ্ভুত, কারণ কেরালা তো যাই হোক আপনি জানেন, কর্ণাটক আমরা সবাই জানি, তামিলনাড়ুও কোথাও না কোথাও সেই তাড়াটা আছে, যা হচ্ছে তারও একটা এফেক্ট আছে। অনেক জায়গায় এমন হচ্ছে
যে ওখান থেকে এসে কিংবা পশ্চিমবঙ্গে তাড়া খেয়ে তারা আবার অন্য রাজ্যে গিয়ে ঘাপটি মেরে বসে আছেন। কিন্তু আবার বলছি এদের সংখ্যাটা খুব বড় নয়, কারণ অত্যন্ত সাধারণ, যাদের এখানে কোনো কাজকর্ম নেই, খেটে খাওয়া একদম দিনমজুরি করে ঘরে কাজ টাজ করে থাকা, তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে তারা বলছে না বাবা আমরা দেশে চলে যাই, এবং তারা চলে যাচ্ছে। আরও একটা খবর এখানটায় আসছে, সেটা হচ্ছে আমরা আগে মোট সংখ্যাটার কথাটা বলি। আমি এইটা যে একটা অফিসিয়াল চিহ্নিত, যেমন 10,000-এর সংখ্যা, এরা যারা স্বেচ্ছায় সীমান্ত পয়েন্টে গেছে এবং চলে যাচ্ছে, কেউ কোনো সরকারিভাবে চলে যাচ্ছে, কাউকে জোর করে ফেরত পাঠানো হচ্ছে, সব মিলিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্তত এই সংখ্যাটা সব মিলিয়ে, সমস্ত পয়েন্ট মিলিয়ে এই সংখ্যাটা অন্তত পক্ষে 30 থেকে 70 লাখের মধ্যে এই সংখ্যাটা দেখা যাচ্ছে। এখন আমি জানি না, আমি শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এটা 10-15 লাখও হতে পারে, আবার 70 লাখও হতে পারে, কিন্তু এটা লাখের ঘরে যে আছে এটা কিন্তু নিশ্চিত। আর একটা কথা, সরকার থেকে আমি জানি, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেকটা গ্রাম শহর, সেই সমস্ত জায়গায় পঞ্চায়েত, সরকারি দপ্তর, সেখানে নির্দেশ এসছে যে সেখানে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে লুকিয়ে থাকে, তাদের বের করার দায়িত্ব সেখানকার জনপ্রতিনিধি, সেখানকার সরকারি অফিস, তাদের উপরেও দিয়ে দেয়া হয়েছে। এরপরেও যদি দেখা যায়, এবং আর একটা জিনিসও, সেটা হচ্ছে সরকার মানে তো একটা দলের পক্ষ থেকে সরকার থাকে, আর এখানে যে সরকারের যে দলটি রয়েছে সেই দলটিতে তো এখন লোকের ভিড় প্রচণ্ড, কারণ তৃণমূল তো প্রায় ভেঙে যাওয়ার মতো, তৃণমূল ভাঙছে, সিপিএম উঠতে পারছে না। এতদিন যারা ছিল তৃণমূলে তারা যাবেটা কোথায়? তারা চলে আসছে বিজেপিতে। এইবার বিজেপিতে আসতে গেলে তাদের তো ভালো করে কাজ দেখাতে হবে। দেখো আমি এই কাজ দেখিয়েছি, এই কাজ দেখানোর একটা জায়গা আসছে, সেটা হচ্ছে এলাকায় কোন জায়গায় এই অনুপ্রবেশকারী আছে তাদের খবর সরকারের কাছে পৌঁছে দেয়া, পুলিশের কাছে পৌঁছে দেয়া, এবং পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, সরকার সেখানে পৌঁছে যাচ্ছে, তাদেরকে ধরে হোল্ডিং সেন্টারে নিয়ে এসে ফেলছে। আর হোল্ডিং সেন্টারের ভয়ে অনেকে আবার পালিয়ে যাচ্ছে নিজেদের থেকেই। সুতরাং আজ থেকে এইরকমভাবে যেভাবে চলছে, এইভাবে চললে দেখা যাবে আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকটা খালি হয়ে গেছে আমাদের এখানে, অন্তত পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সেইটা। এবং একটা জিনিস শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, যে আপনারা এখানে এসছেন, যতদিন ছিলেন অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু এখনকার সরকার আর এটা মানবে না, এবং এটা স্পষ্টভাবে সব জায়গায় বলে দেওয়া হয়েছে। এর ফলে চলে যাওয়াও শুরু হয়েছে। এবং আবার বললাম, এই সংখ্যাটা অন্তত যদি 30 থেকে 70 লাখের মধ্যে থাকে, সেটাও অসম্ভব কিছু নয়। এখনকার মতো এখানেই রাখছি।